This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে সকাল ৮টা। প্রত্যেকেই সুপ্রভাত। নতুন বছরে নতুন চমক, নতুন ছকে পুরনো অভ্যেস। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ বিদেশ, রাজনীতি থেকে খেলার ময়দান। আপনার চেনা কাগজ পড়ুন আমাদের চোখ দিয়ে। আর দুয়ারে নয়, কাগজ আসবে সরাসরি আপনার টিভিতে, আপনার মোবাইলে। টিভি9 বাংলা টাইমস। আর শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির স্লগ ওভার, নিয়োগ রেশনের পর এবার ১০০ দিনের কাজে দুর্নীতি খুঁজতে অভিযানে ইডি। ৪ জেলায় ৬ জায়গায় হানা। দুর্নীতি যাচ্ছে তপ্ত বিধানসভা। ক্যাগ রিপোর্ট নিয়ে মুলতবি প্রস্তাব বিজেপির। আলোচনার দাবি খারিজ হওয়ায় অধিবেশন থেকে ওয়াকআউট শুভেন্দুদের। জোট নিয়ে ডামাডোলের মধ্যেই তৃণমূল নেত্রীকে ফের জোট বার্তা রাহুল গান্ধীর। মমতা এখনো ইন্ডিয়া জোটের শরিক, নীতিশ ছাড়লেও জোটে বাকিরা আছেন, বার্তা রাহুলের। এবার রেশন দোকানকে ব্যবহার করে ভোট প্রচারের কৌশল বিজেপির। রেশন দোকানে বিনামূল্যে চাল গম দেওয়া হবে মোদির ছবি ও সই করা ব্যাগে। জমা পড়বে ১০০ দিনের বকেয়া, গোটা প্রক্রিয়া সতর্ক নবান্ন। শ্রমিকদের অ্যাকাউন্ট যাচাই, ভুয়ো অ্যাকাউন্ট থাকলে পড়বে বাদ। জেলা শাসকদের বিজ্ঞাপন দিতে নির্দেশ মুখ্য সচিবের। শিউরে ওঠা ঘটনা পুরুলিয়ার মানবাজারে। ক্লাস 1-এর ছাত্রকে খুনে অভিযুক্ত ৮ম শ্রেণীর পড়ুয়া। স্কুলের ছুটি পেতেই খুন বলে স্বীকারোক্তি। হুগলির হোমে পাঠানো হয়েছে অভিযুক্ত পড়ুয়াকে। ১৫ বছর অপেক্ষার পর হকের চাকরির প্রতিশ্রুতি পেয়ে অনশন তুললেন ২০০৯-এর দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক চাকরি প্রার্থীরা। কুণাল ঘোষ চেয়ারম্যানের সঙ্গে বিক্ষোভকারীদের কথা বলানোর পরই অনশন প্রত্যাহার। মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে গড় হাজির, কারণ নিয়ে জল্পনার মাঝেই মমতার বাড়িতে অভিষেক। দিল্লি থেকে কলকাতায় ফিরেই নেত্রীর সঙ্গে দেখা তৃণমূল সেনাপতির। রাজ্য রাজনীতিতে তুঙ্গে চর্চা। লোকসভা ভোটের আগে ধাক্কা শরদ পাওয়ারের। বর্ষিয়ার মারাঠা রাজনীতিবিদের হাতছাড়া তার নিজের দল এনসিপির প্রতীক। অজিত পাওয়ার গোষ্ঠীকে প্রতীক দেওয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। এবার দেখে নেব এ রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলো। নাম বিভ্রাটে সাত সকালে ভুল জায়গায় তল্লাশিতে ইডি। ভোরবেলায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে চুচুড়ার ব্যবসায়ী সন্দীপ সাধুকার বাড়িতে হানা দেয় ইডি। আইডি প্রুফ দেখে ভুল বুঝতে পারেন ইডি আধিকারিকেরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্য মৃত্যু। লালগোলায় নিজের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার অধ্যাপক সুমন নেহার। মঙ্গলবারই কলকাতায় ফেরার কথা ছিল ওই অধ্যাপকের। বিশ্বভারতীর ঐতিহ্যবাহী মাঘ মেলার মাঠে এবার জেলবন্দি অনুব্রত মণ্ডলের নামে পোস্টার দিয়ে স্টল। মানুষের আবেগের বহিঃপ্রকাশ, দাবি তৃণমূল নেতৃত্বের। আর এবার চোখ রাখবো দেশের খবরে। এবার সরকারিভাবে নথিভুক্ত করতে হবে লিভ ইন সম্পর্ক। তা না হলে ৬ মাসের কারাদণ্ড, সঙ্গে মোটা অঙ্কের জরিমানাও। উত্তরাখণ্ডের বিধানসভায় পেশ হওয়া অভিন্ন দেওয়ানি বিধিতে এমনই সব নিয়ম ঘিরে তুঙ্গে বিতর্ক। বাংলার পাশাপাশি দিল্লিতেও অ্যাকশন ইডি। কেজরিওয়ালের ব্যক্তিগত সচিবের বাড়িতে এজেন্সি। তালিকায় বেশ কয়েকজন আপ নেতা। মোট ১০ জায়গায় এই তল্লাশি অভিযান চলে, এমনটাই সূত্রের খবর। মধ্যপ্রদেশে বিপর্যয়। হারদায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের, জখম বহু। আহতদের এয়ারলিফট। হারদা থেকে ভোপাল গ্রিন করিডর। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করেছে ইডি। এই মুহূর্তের বড় খবর ব্রেক করছি আমরা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করেছে ইডি। আগামীকাল সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে তাকে। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত বাপ্পাদিত্য। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। এর আগে সিবিআই তার বাড়িতে গেছিল, আমরা দেখেছিলাম, আর এবার ইডি ডেকে পাঠালো।
একেবারে দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা এই বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করা হয়েছে আগামীকাল সিজিও দপ্তরে। এবং এই বাপ্পাদিত্য দাশগুপ্ত কিন্তু পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ কাউন্সিলর হিসেবে পরিচিত এবং পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যাতায়াত ছিল বলেও কিন্তু তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়। সেই কাউন্সিলরকে আগামীকাল ইডি তলব করেছে সিজিও কমপ্লেক্সে এবং তাকে তলব করা হয়েছে প্রাথমিক দুর্নীতি মামলায়। তার কাছ থেকে তার আয়কর রিটার্ন, তার যতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের নম্বর সহ ব্যাংক অ্যাকাউন্টের নথি এবং তার পাশাপাশি কোথায় কত স্থাবর অস্থাবর সম্পত্তি দিচ্ছে সেই সংক্রান্ত সমস্ত নথি সহ আগামীকাল হাজিরা দিতে বলা হয়েছে। এবং এই বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতেই কিন্তু গত কয়েক মাস আগে সিবিআই তল্লাশি চালায় এবং তাকে সম্প্রতি নিজাম প্যালেসে ডেকে সিবিআই তাকে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে জিজ্ঞাসাবাদ করে। তারপরেই দেখা গেল বাপ্পাদিত্য দাশগুপ্তকে এবার ইডি তলব করলো প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য। এবং যে মামলাতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল সেই মামলাতেই তার ঘনিষ্ঠ এই কাউন্সিলরকে তলব করা হয়েছে। এবং দেখার যে আগামীকাল বাপ্পাদিত্য দাশগুপ্ত হাজির হন কিনা। কিন্তু প্রশ্ন যেটা, যে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর থেকে কিন্তু বিভিন্ন মহলের প্রশ্ন উঠছিল যে এই বাপ্পাদিত্য দাশগুপ্তকে ইডি কেন তলব করছে না বা তাকে তলব করা হতে পারে। তার এতদিন পর প্রায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারির 2 বছর পর এবার এই বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করা হলো জিজ্ঞাসাবাদের জন্য। এবং আগামীকাল যদি তিনি হাজিরা দেন তাহলে তার বয়ান রেকর্ড করা হবে। ফলে নজর থাকবে, নজর রাখুন, নজর থাকবে আমাদের। এদিকে কলকাতার অভিজাত ব্যবসায়ীর বাড়িতে ইডি তল্লাশি। রাঁচির একটি আর্থিক তছরূপ মামলায় এই তল্লাশি, যেমনটা সূত্র মারফত জানা গেছে। মুদিয়ালিতে যোগেশ আগরওয়ালের বাড়িতে তল্লাশি। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব সত্যজিতের কাছে। সত্যজিৎ, কি জানা যাচ্ছে, কি কারণে এই তল্লাশি? দেখো, ভগবান দাস কোম্পানি এবং সেক্ষেত্রে ডিরেক্টর হিসাবে যোগেশ আগরওয়াল এবং তানিশা আগরওয়ালের নাম জানা যাচ্ছে। ইডির আধিকারিকরা একটি নির্দেশনামা নিয়ে এসছেন এবং তাদের কাছে পরিষ্কার নির্দেশ যে তল্লাশির নির্দেশ আছে, সেই নির্দেশনামা তাদের হাতে দেওয়ার পরে ইতিমধ্যে ইডি আধিকারিকরা তারা তল্লাশি শুরু করেছেন। এবং যতটুকু জানা যাচ্ছে যে রাঁচির একটি আর্থিক তছরূপ মামলায় নাম জড়িয়েছেন এই পরিবারের। ফলে সেই তথ্য নিয়েই কার্যত একটি নির্দেশনামা নিয়ে এসে ইডির আধিকারিকরা তল্লাশি শুরু করেছেন। এবং বেশ কয়েকজন, বলা যেতে পারে 3 জন, একজন মহিলা অফিসার এবং 2 জন পুরুষ অফিসার, তারা এসছেন এবং আসার পরেই সেই নির্দেশনামা পরিবারের সদস্যদের দেখানোর পরেই তল্লাশি করছেন। এই মোটর ট্রেনিং সেন্টারের পাশাপাশি ফাইন্যান্সের ব্যবসা আছে বলেও কিন্তু জানা যাচ্ছে। এবং রাঁচির সঙ্গে কি সম্পর্ক তা পূর্ণাঙ্গভাবে খতিয়ে মানে এদের ব্যবসা কি শুধু কলকাতা কেন্দ্রিক নাকি ভিন রাজ্যেও রয়েছে? সূত্র মারফত জানা যাচ্ছে শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার একাধিক জায়গার পাশাপাশি ভিন রাজ্যের নানা ব্যবসার সঙ্গে সংযোগ থাকতে পারে বা সংযোগ আছে, তেমনটাই কিন্তু তথ্য প্রমাণ পাওয়ার পরেই ইডি আধিকারিকরা এসছেন এবং তারা এখন তল্লাশি করছেন। পরবর্তীতে ইডি আধিকারিকদের তল্লাশির পরেই কিন্তু পরিষ্কার হবে যে কি কারণের জন্য তারা আজকের এখানে এসছেন। সত্যজিৎ দেখাচ্ছিল যে ওই ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে সত্যজিৎ লাইভটা করছিল, কারণ বাড়িতে পৌঁছে গেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওই যে ব্যবসায়ী, তার অফিস বিধান সরণিতে, সেখানেও পৌঁছে গেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সোমা দাস আমাদের সঙ্গে রয়েছেন সেই স্পট থেকে। সোমা, দেখো, ইডি তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু এসে পৌঁছেছেন। আমি তোমাকে দেখাই যে বিধান সরণি, এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে 25 নম্বর কৃষ্ণরাম বোস স্ট্রিট, এইখানে একটি পরিবহনের অফিস যেখানে মোটর ট্রেনিং হয়। পাশাপাশি কিন্তু এই পরিবহন অফিস থেকে কিন্তু আমরা যেটা জানতে পারছি স্থানীয় সূত্র থেকে, এখানে কিন্তু বড় বড় গাড়ি সেগুলো কিন্তু ফিনান্সও করা হয়। এবং এই দপ্তরে কিন্তু এই মুহূর্তে ইডি তদন্তকারী অফিসাররা, 4 জন অফিসাররা, এবং দেখতে পাচ্ছ সেই ছবি, ইডি তদন্তকারী অফিসাররা তারা কিন্তু ভেতরে গিয়ে কাগজপত্র সেগুলো কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং তারা কথা বলছেন। এখানে যে প্রপারাইটার হিসেবে দীপক আগরওয়াল বলে লেখা আছে, কিন্তু আসল মালিক কে রয়েছে এই পরিবহন ব্যবসার সাথে যুক্ত, কারা গাড়ি ফাইন্যান্স করে, সম্পূর্ণ বিষয়টি কিন্তু তারা চেক করে দেখছেন, অর্থাৎ তল্লাশি করে দেখছেন। কাগজপত্র সেগুলোও কিন্তু তারা দেখছেন এবং এখানে যারা কর্মরত রয়েছেন তাদের সাথেও কিন্তু তারা কথা বলছেন এবং তারা দেখার চেষ্টা করছেন এখান থেকে যে ফিনান্স করা হয়, যে আর্থিক লেনদেন, গাড়ির মাধ্যমে যে আর্থিক লেনদেনগুলো হয়, সেই লেনদেনগুলোর মধ্যে কোনো বেআইনি কিছু রয়েছে কিনা, কোথাও কোনোভাবে কোনো কালো টাকার কারবার রয়েছে কিনা, সেই সমস্ত বিষয়গুলো দেখার জন্য কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। এবং দেখতেই পাচ্ছ, যেহেতু ক্যামেরা সামনে এসছে, ভেতরে ছবি একেবারে সামনে চলে আসছে, তাই কিন্তু ভেতর থেকে দরজাটা দিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও আমরা কিন্তু প্রত্যেক জায়গাতেই পৌঁছে যাচ্ছি। একদম নজর থাকবে সোমা, নজর রাখো।
এদিকে নিয়োগ রেশনের পর এবার 100 দিনের দুর্নীতিতে অ্যাকশন ইডি। রাজ্য জুড়ে অল আউট অভিযান গতকাল সকাল থেকে আমরা দেখেছি। সল্টলেক সহ 6 জায়গায় হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কেলেঙ্কারির শিকড়ের খোঁজে সাঁড়াশি অভিযান, নজরে আধিকারিকদের ভূমিকা। ঝাড়গ্রামে WBCS অফিসারের আবাসনে অভিযান চালান ইডি আধিকারিকরা। বহরমপুরে দুর্নীতিতে চাকরি খোয়ানো পঞ্চায়েত আধিকারিকের বাড়িতেও তল্লাশি চলে। চন্দননগরে গ্রাম পঞ্চায়েত আধিকারিক সন্দীপ সাধুকার বাড়িতেও তল্লাশি চলে। সন্দীপকে সোমবার ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল এই যে ইডির কার্পেট বম্বিং, তারপরেই বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন আমরা পেয়েছি। কে কি বলেছেন শোনাবো পরপর। এফআইআরকে পিক করে নিয়ে তো ইডি তদন্ত করছে। তো এফআইআর তো রাজ্য সরকারের পুলিশ করেছে, তাহলে তো প্রশ্ন উঠে যায় রাজ্য সরকারের পুলিশ বা আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কি ভুল এফআইআর করেছে? তো স্বাভাবিকভাবে রাজ্য সরকারও স্বীকার করে নিয়েছে, তৃণমূল কংগ্রেস নেত্রী, তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা তারা প্রকাশ্যে স্বীকার করেছে হ্যাঁ চুরি হয়েছে। চুরি যদি হয়ে থাকে দায়ীকে, প্রচুর WBCS অফিসার আছে যারা কোটি কোটি টাকা কামিয়েছে এই 100 দিনের কাজ, এনআরইজিএ কাজ থেকে, তো তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। তৎপরতা দেখাচ্ছে, আমরা চাই আরও তৎপর হোক। যাদের নির্দেশে 14.5 লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে, দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 2.5 লক্ষের অধিক ফেক জব কার্ড। তখন জেলা নেতৃত্বরা তৃণমূলের কাজরা ছিল, তাদেরকে চিহ্নিত করা হোক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক, তাহলেই তো বুঝতে পারবো যে না ইডি বা তদন্তকারী সংস্থা তৎপরতা দেখাচ্ছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ যে দেশের সেরা, এটা তো কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই দেখা গেছে। কাল লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতা অমিত শাহর সঙ্গে দেখা করে হুঙ্কার দিলেন যে দেখুন কি হয়। তারপরেই আবার এজেন্সি সক্রিয়তা, এই যে এজেন্সি তারা যে বিজেপির বাড়ির লাঠিয়াল, এ তো বোঝাই যাচ্ছে যে ভুয়ো জব কার্ড। এই কেলেঙ্কারিতে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ কত এগিয়ে, সেখানে এজেন্সি যাচ্ছে না, আর বেছে বেছে পশ্চিমবঙ্গে আসছে। তো এটা তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ভোট এগিয়ে আসছে, নিজেদের লড়ার মুরদ নেই, সংগঠন নেই, উন্নয়ন নেই, তো এইসব করছে। রাজ্যের শাসক দলের নেতারা যাই বলুন না কেন, তারা কি হলফ করে বলতে পারবেন এ রাজ্যে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে এমন অভিযোগের কথা তারা জানতেন না? আমাদের কাছে যে তথ্য এসে পৌঁছেছে তাতে কিন্তু আমরা মোটামুটি প্রশ্ন তুলতেই পারি, এটা কি রাজ্যের শাসক দল বা প্রশাসনের ব্যর্থতা নয়? রেশন কেলেঙ্কারির মতন 100 দিনের দুর্নীতির কথাও জানতো রাজ্য সরকার। 2019, 2020, 2021 5টি এফআইআর ভিত্তিতে ইডি হানা দিয়েছে। ভেবে দেখুন, 2019 থেকে এফআইআর। বেলডাঙ্গা থানায় অভিযোগ জানিয়েছিলেন একজন সরকারি আধিকারিকই। অভিযোগ জানান পঞ্চায়েত দপ্তরেরই ডেপুটি সেক্রেটারি, অর্থাৎ বুঝতে পারছেন রাজ্য সরকারের উচ্চপদস্থ একজন আমলা। 2019 সালে সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়। 2023 সালে 4 অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। সব জেনেও কেন হাত গুটিয়েছিল রাজ্য সরকার? 6 বছরেও 100 দিনের দুর্নীতি নিয়ে কেন টনক নড়েনি রাজ্যের? বিশেষ কাউকে আড়ালের চেষ্টা? উঠছে এমনই একাধিক প্রশ্ন। 100 দিনের বকেয়া মেটাতে শ্রমিকদের অ্যাকাউন্ট যাচাই শুরুর তোড়জোড় রাজ্যের। জেলা শাসকদের নির্দেশ দিলেন মুখ্য সচিব। আগামী 21 তারিখে শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবে রাজ্য সরকার, ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার যে অ্যাকাউন্টে টাকা যাবে সেই অ্যাকাউন্টগুলি যাচাইয়ের নির্দেশ দিলেন মুখ্য সচিব। ভুয়ো অ্যাকাউন্ট থাকলে তা বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে বিজ্ঞাপন দিতে নির্দেশ দিল নবান্ন। এদিকে আজ ফের ইডি তলব শেখ শাহজাহানকে। ইডির ওপর হামলার 33 দিন পেরিয়ে গেছে। কোথায় রয়েছেন সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান? ধরাছোঁয়ার বাইরে রয়েছেন শাসক দলের সন্দেশখালী নেতা। আজ ইডিতে হাজিরা দেবেন কি সন্দেশখালীর তৃণমূল কংগ্রেস নেতা? বড় প্রশ্ন। গত 29শে জানুয়ারি ইডি তলব করেছিল শাহজাহানকে। সেই দিন তিনি ইডি হাজিরা এড়িয়ে গেছিলেন। আজ কি হাজিরা দেবেন? লাখ টাকার প্রশ্ন, নজর থাকবে আমাদের। এদিকে এত কিছুর মধ্যে বেশ সরগরম সন্দেশখালী। আদিবাসী গ্রামবাসীদের পর এবার সন্দেশখালীতে উত্তম সর্দারের নেতৃত্বে পাল্টা বিক্ষোভ তৃণমূলের। অভিযোগ, বিজেপি ও সিপিএম এর দুষ্কৃতীরা সন্দেশখালীতে অশান্তি পাকানোর চেষ্টা করছে। যারা এলাকা অশান্ত করার চেষ্টা করছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে দাবি বিক্ষোভকারীদের।
পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছে শাসক দল। মঙ্গলবার সন্দেশখালী থানার পাশে ত্রিমোহিনীতে রাস্তায় বসে বিক্ষোভ তৃণমূল কর্মীর সমর্থকদের, ছবি দেখাচ্ছি আমরা। সিপিএম এবং বিজেপির দালাল এবং যারা সন্ত্রাসবাদী ক্রিমিনাল তারা আন্দোলন করছে যে আমাদের কালিমা লিপ্ত করতে চাইছে, তৃণমূল কংগ্রেসের নামে আমাদের নামে কালিমা লিপ্ত করতে চাইছে তারা পাততলার মাটি একটু ফিরে পাওয়ার জন্য। তাতে হবে না, কারণ এটা সন্দেশখালীর মাটি তৃণমূলের ঘাঁটি, সন্দেশখালীর মাটি অভিষেক ব্যানার্জির ঘাঁটি। অন্যদিকে প্রাথমিক দুর্নীতি মামলায় ফের হাইকোর্টে প্রশ্নের মুখে ইডি তদন্তের গতি নিয়ে প্রশ্ন বিচারপতি সিনহার। লিপস অ্যান্ড বাউন্সের আরও কিছু সম্পত্তি বাজেয়াপ্ত। শুনানিতে আদালতে জানায় ইডি, চিহ্নিত করার পরেও এত দেরি কেন? এভাবে চললে সবাই বেরিয়ে আসবে, পর্যবেক্ষণ বিচারপতি সিনহার। আপনারা কি ভেবেছিলেন সব মসৃণ হবে? ইডিকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। দেশের খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। মমতাকে ফের জোট বার্তা রাহুল গান্ধী। মমতা এখনো ইন্ডিয়া জোটের শরিক, নীতিশ ছাড়লেও ইন্ডিয়া জোটে বাকিরা আছেন, দাবি করেছেন রাহুল গান্ধী। Mamata ji is very much part of the India Alliance, and most of the other members who are part of the India Alliance are still members of the India Alliance. Of course, Mr. Nitish Kumar has left the India Alliance and he's gone to the BJP. You can guess as to what the reasons are for him leaving. That's fine. We'll fight in Bihar as the India Alliance. So I don't agree that lots of our partners are not part of the alliance. Also, there's a negotiation going on. There is a conversation about seat. These are negotiations. So there is posturing, and that is normal. And sir, if you আর ঠিক এই অবস্থায় জোটের আরেক শরিক লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেয়েছেন। শরদ পাওয়ার গোষ্ঠীর কথা বলছিলাম। এনসিপি দলের নাম এবং নির্বাচনী প্রতীক আর ব্যবহার করতে পারবে না শরদ পাওয়ার। মঙ্গলবার এমনই নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারই আসল এনসিপি ঘোষণা নির্বাচন কমিশনের তরফে। আগামী বৃহস্পতিবারের মধ্যে শরদ পাওয়ার গোষ্ঠীর কাছে নতুন দলের নাম ও প্রতীক সংক্রান্ত আবেদন জমার নির্দেশ কমিশনের। পুলিশের গাড়িতে তেল শেষ, কয়েদিরাই ধাক্কা দিচ্ছে সেই গাড়ি, এমনই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে বিহারের ঘটনা। বিহারে 4 জন ব্যক্তি পুলিশের গাড়ি জ্বালানি শেষ হয়ে যাওয়ার পর এই গাড়ি ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তাদেরকে অ্যারেস্ট করেছিল পুলিশ। তাদেরকে যখন আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তখনই এই ঘটনা ঘটে।